আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার সুদীর্ঘকালের প্রবাস জীবন স্বেচ্ছা নির্বাসন অথবা বাধ্যতামূলক নির্বাসন সব অতিক্রম করে আগামী 25শে ডিসেম্বর 2025 সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশনে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছেন। তারা প্রচার চালাচ্ছেন খুব অল্প, কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষমতা সেই সাংগঠনিক ক্ষমতার সর্বোচ্চ পরাকাষ্ঠা তারা 25 তারিখে দেখানোর চেষ্টা করবেন। বিএনপি আশা করছে যে এই শহরে, এই ঢাকাতে এত মানুষের সমাবেশ হবে যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে। এই শহরের বহু মানুষ, এই শহরে 2.5 কোটি মানুষ বসবাস করে। এই 2.5 কোটি মানুষের মধ্যে শক্তিমান, সামর্থ্যবান অন্তত অর্ধেক মানুষ, 50% মানুষ সেদিন রাজপথে নেমে আসবে। মানে 1.25 কোটি মানুষের মধ্যে আমরা তো এই যে 2.5 কোটি মানুষ ধরি, তো নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা, তো এর মধ্যে ধরুন যদি 50% ধরেন তাহলে 1.25 কোটি। তো 1.25 কোটি, আর এই 1.25 কোটির মধ্যে যদি সামর্থ্যবান যারা ধরেন, যাদের বয়স 20 বছর থেকে 40 বছর, এদের সংখ্যা 40%, তাহলে রাজপথে নেমে আসবে 50 লাখ লোক। এটা কিন্তু চারটিখানি কথা নয়। 50 লাখ লোক এই শহরে যদি একসঙ্গে রাজপথে নামে, এই রাজপথ ধারণ করতে পারবে না, কোনো রাজপথে তিল ধারণের জায়গা থাকবে না। এর বাইরে ঢাকা বাইরে থেকে আরো 1 কোটি লোক এই শহরে প্রবেশ করবে 25 তারিখে উপলক্ষ করে। তাহলে কি হলো, ঢাকা শহরে জনগণ হয়ে পড়বে 3.5 কোটি, আর রাজপথে নেতার দর্শনে নেমে আসবে 1.5 কোটি মানুষ। শহরের 50 লাখ, আর নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1 কোটি লোক আসবে। তো 1 কোটি লোক কিন্তু খুব বেশি না। 64টি জেলা যদি ধরেন, ঢাকা শহর বাদ দেন, তাহলে আপনি 60টি জেলা ধরেন। তো 60টি জেলা থেকে যদি লোকজন আসে, এক এক জেলা থেকে 1.5 কোটি লোক আসে গড়ে, তাহলে তো আপনার 90 লাখ লোক চলে আসে এরকম আশেপাশে। তো সেই হিসেবে 1.5 কোটি লোক ঢাকা শহরে আসবে, এবং সেই ঢাকা শহরে 1.5 কোটি লোক যদি আসে, তাদেরকে জায়গা দেওয়া, তাদেরকে ম্যানেজ করা, সব মিলিয়ে বিএনপি রীতিমতো গলদঘর্ম হয়ে যাচ্ছে। নেতার সিকিউরিটি, এটি নিয়ে পুলিশের মাথা খারাপ হয়ে গেছে। সেনাবাহিনীর প্রমাদ শুরু হয়ে গেছে যে কি হবে সেই দিন। এরপর দলের পক্ষ থেকে তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার জন্য একটা চৌকুশ নিরাপত্তা টিম তৈরি করা হয়েছে। আমাদের দেশে তো এখন দেখবেন যে ওই যে এসএসএফ এর নকল করে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে প্রধানমন্ত্রীকে গার্ড দেওয়ার জন্য, সেই যাকে বলা হয় ঘিয়া কালারের যে হাফ যে জ্যাকেট পরে, তারপরে শেষে ভালো বেশি, মানে এসএসএফ এর যে পোশাকগুলো পরে, তো ওই রকম ড্রেস বানিয়ে হাফ জ্যাকেট পরিয়ে তারপর শেষে মাসেলওয়ালা যুবকদেরকে এখন অনেকেই, মানে এমপি প্রার্থী, একটু টাকা পয়সা হয়েছে, সবাই ওইরকম আন্ডারে সিএসএফ, তারপরে কেএসএফ, তারপরে এনএসএফ, তারপরে এরকম বিভিন্ন নাম দিয়ে, যেমন ধরেন রনির সিকিউরিটি ফোর্স, আরএসএফ এরকম। তারপরে ধরুন একজনের নাম ধরেন বাবুল 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 সিকিউরিটি ফোর্স, বাবুলস সিকিউরিটি ফোর্স, মানে প্রাইম মিনিস্টার এসএসএফ স্পেশাল ফোর্সকে যেভাবে করা হয়েছে এরকম। যেমন বেগম খালেদা জিয়ার জন্য মানে সিএসএফ তৈরি করা হয়েছিল, সিএসএফ, তো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। তো এই অনেকটা এসএসএফ এর একটা আদলে এখন প্রধানমন্ত্রী পরে যখন তিনি বিরোধী দল নেত্রী ছিলেন, এরকম তার সেই সিএসএফ এর যারা সদস্য ছিলেন 20 জন 25 জন বা 100 জন, এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন কর্নেল ছিলেন।
এবং তার অনুকরণে, সেই সিএসএফ এর অনুকরণে বিএনপির অনেক নেতা যখন যাদের একটু টাকা পয়সা আছে, তারা এইরকম বাহিনী প্রস্তুত করে নিয়েছে। কেউ 2 জন, কেউ 4 জন, কেউ 6 জন। তারা ওই যে গাড়ির সামনে হাত ঝুলায়, বাঁশিতে ফু দেয়, একটা ভাবসাবই আলাদা। অনেকে হয়তো অস্ত্র হাতে নিয়ে ঘুরে নির্বাচনী এলাকায় যায়, কেউ পিস্তল নিয়ে ঘুরে। এটা মানুষকে ভয় দেখিয়ে একটা ভাবসাব নেওয়ার। এই যে প্রাইভেট সিকিউরিটি, এই সিকিউরিটি আগে একজন কর্নেলের নেতৃত্বে ছিল, এখন এখানে একজন ব্রিগেডিয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং তার জন্য সেই তারেক রহমান সাহেবের সেই সিকিউরিটি ফোর্স এটি তৈরি করা হয়ে গেছে। এখন সেটার নাম যেমন আগে সিএসএফ চেয়ারপারসন সিএসএফ ছিল, এখন হয়তো ওইরকমই নাম থাকবে। ওটা জন্য আবার অতিরিক্ত যোগ হয়েছে, যেমন বেগম জিয়ার সেই বুলেট প্রুফ গাড়ি ছিল না, তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে। তো এই যখন অবস্থা, সেই বুলেট প্রুফ গাড়িতে করে তিনি সিলেটে এসে নামবেন, সেই যাকে বলা হয় লন্ডন থেকে। এখন সিলেট থেকে তিনি কি প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে আসবেন না বাই রোডে আসবেন, এটা আমি এখন পর্যন্ত জানি না। তবে ঢাকা এই মুহূর্তে সবচেয়ে যেটা নান্দনিক এলাকা, সেই নান্দনিক এলাকা হলো 300 ফিট এয়ারপোর্ট থেকে, মানে কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে একেবারে সেই যে নারায়ণগঞ্জ পর্যন্ত 300 ফিটের যে রাস্তা, এর চেয়ে নান্দনিক জায়গা, স্পেশিয়াস জায়গা নেই বাংলাদেশে। ঠিক এই জায়গাটিকে একটা মেলা করার জন্য, একটা বাণিজ্য মেলার সময়তে পূর্বাচলে যাওয়া হয়, মানে তখন এই 300 ফিটটি ব্যবহৃত হয়। তো এই 300 ফিটটিকে বন্ধ করে যদি 25 তারিখে, যেদিন বন্ধ হবে, মানে ওই দিন সরকারি ছুটি, তো ওখানে যদি বিএনপির সেই চেয়ারপারসনের বা চেয়ারম্যানের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়, তাহলে হয়তো দেখা গেল পুরো 300 ফিটে 30-40 লাখ লোককে জায়গা দেওয়া যাবে, আর বাকি লোকগুলো শহরের বিভিন্ন এলাকাতে থাকবে 1.5 কোটি লোকের মধ্যে, এবং তারা সবাই এগুলো সব টেলিভিশন বলেন, অন্যান্য জায়গাতে বলেন, লাইভ টেলিকাস্ট হবে, মানুষ যার যার অবস্থান থেকে বুঝতে পারবে নেতা আসছেন। এই হলো প্রস্তুতি। আমি হয়তো বিএনপি আরও বড় করে প্রস্তুতি নিচ্ছে বা আরও ভালো করে বলতে চাচ্ছে, আমি অত সুন্দর করে বলতে পারলাম না, কিন্তু কাছাকাছি এরকম হবে। এখন সমস্যা হলো যে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে, তাহলে তো জামাতের রাজনীতি থাকবে না, এনসিপির রাজনীতি জিরো হয়ে যাবে। তারেক রহমান সাহেব যেদিন অফিসে বসবেন, সেদিন সব আকর্ষণ তাকে কেন্দ্র করে হবে। আমাদের দেশে তো মানুষ মানে সবসময় হাওয়া যেদিকে যায় সেদিকে পাল তুলে দেয়, এবং স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আমাদের এই সমাজে কোনো লোক নেই। আমাদের দেশে যখন গণজাগরণ মঞ্চ হয়েছে, সব মানুষ, মন্ত্রী, এমপি, সেনাপ্রধান থেকে শুরু করে সব মানুষ ইমরান এই সরকারের ব্যাগ টেনেছে। আমাদের দেশে যখন সেই আহমেদ শফি সাহেবের ডাকে হেফাজতের সেই শাপলা চত্বরে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সব মানুষ, এরশাদ সাহেবের মতো মানুষ, বড় বড় মানুষ হুজুরের কদম বুছে নেওয়ার জন্য গেছেন, দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় পানি বিলি করেছেন। আবার এই যে আমাদের দেশে যখন এখন জুলাই গণঅভ্যুত্থান হলো, সব মানুষ সার্জিস হাসনাত, মানে সরি, হারজিস বলে ফেলছে, আমি সরি, বিকজ হাসনাত এর জায়গাতে উঠে হয়ে গেছে সার্জিস, হাসনাত, মানে ওনাদের মতো যারা নেতা আছেন, তাদের ব্যাগ টানার জন্য কত বড় বড় মানুষ যে তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরে এরকম, মানে আপনি এই যে হাদি সাহেব যে ইন্তেকাল করলেন, তো তার যে জানাজা, এরকম জানাজা তো বাংলাদেশে কখনো হয়নি। 3 বাহিনী প্রধান আসলেন, সবাই রাজনীতিবিদরা চলে গেলেন, সব মিলিয়ে ঠিলে। এই কারণ হলো জনগণ যেদিকে যাচ্ছে সেই দিকে মানুষ যাবে। তো তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে যদি এই যে জনাব উসমান হাদির জানাজাতে যে পরিমাণ লোক হলো, তার 2 গুণ 3 গুণ 4 গুণ লোক যদি হয়ে যায়, তাহলে আপনি বোঝার চেষ্টা করুন সকল রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র সব কিছু সেই বিএনপি কেন্দ্রিক, তারেক রহমান কেন্দ্রিক এটা পরিণত হয়ে যাবে। এবং এটা কোনো অবস্থাতে ইলেকশনের আগে আপনি এটা নিতেই পারবেন না। মানে তিনি বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটি সম্বর্ধনার যদি আয়োজন করা যায়, তাহলে তিনি হবেন বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী, এ কিং উইদাউট কিংডম, উইদাউট থ্রন, কিংবা ওই মাথায় যে মুকুট পরে সেই সেই মাথার মুকুটহীন একজন সম্রাট হয়ে পড়বেন তিনি। তো এটা বিএনপির লোকজনের যত ভালো লাগবে, তার সাথে 100 গুণ খারাপ লাগবে কাদের? আওয়ামী লীগের।
100 জনের 100 গুণ খারাপ লাগবে যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে চায় সে সকল নেতা, যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তাদের সবাইকে মানে ওই গণসংবর্ধনায় জনাব তারেক রহমান সাহেবকে দেখলে মনে হবে তার মানে সেই মস্তক আকাশ স্পর্শ করেছে, এত বড় মনে হবে মানুষের মধ্যে, মানুষের নেতা। এটা দেখলে একবার চিন্তা করেন তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মন ভালো হবে না খারাপ হবে, কেমন লাগবে বলেন তো? তো এরকম যারা বিভিন্ন লোকজন আছেন অনেকের কষ্ট হবে, অনেকের হিংসা লাগবে এবং অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তারেক রহমান সাহেব আসলে। ফলে 25 তারিখ নিয়ে খোদ বিএনপির মধ্যে বহু বিতর্ক রয়েছে, বহু যাকে বলা হয় সন্দেহ রয়েছে, অবিশ্বাস রয়েছে। আসলে নেতা শেষ পর্যন্ত আসবেন কিনা, আসতে পারবেন কিনা, আর প্রতিপক্ষ যারা আছে তারা তো কেল্লাফতে আসতেই পারবে না। এরপরেও উভয় পক্ষ কিন্তু 25 তারিখে কেন্দ্র করে নানা রকম প্রস্তুতি নিচ্ছে। বিএনপি যেভাবে প্রস্তুতি নিচ্ছে, বিএনপি যারা প্রতিপক্ষ তারাও প্রস্তুতি নিচ্ছে। এখন ধরুন বিএনপির প্রতিপক্ষ এই সম্মেলনটিকে কেন্দ্র করে যদি তারা প্ল্যান করে, প্রোগ্রাম করে, এবং সেটা তারা করবে না কেন, এবং ওই একই দিবসে যদি তারা কাছাকাছি গুলশান, বনানী, হাতিরঝিল এই সমস্ত এলাকায় যদি তারা প্রোগ্রাম দিতে থাকে, এবং সেই প্রোগ্রামগুলো খুব অদ্ভুত, যেমন দেখা গেল এই যে ভারতীয় দূতাবাস ঘেরাও হবে 25 তারিখে, তাহলে এই যে উসমান হাদির যে স্পিরিটটা এই মুহূর্তে আছে, জানাজার মাধ্যমে এটা হয়েছে, এটাকে টার্গেট করে যদি 25 তারিখে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে, যেটা সেই অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন থেকে শুরু করে আরো অনেকে বলার চেষ্টা করছেন আগের থেকে, এটা ওপেন সিক্রেট। তাহলে এই ক্ষেত্রে যদি অন্তত 10 লাখ লোকও একদিকে জড়ো হয়, তাহলে 1.5 কোটি লোক জড়ো হতে পারবেন না। ঢাকাতে তো স্পেস নেই, কোনো অবস্থাতে স্পেস নেই। একই সাথে দুটো প্রোগ্রাম যেটি সেখানে ধারণ হয়। 2 নম্বর হলো যে ওই যে যারা ওসমান হাদির যে টার্গেট যারা করেছে বা ওসমান হাদির ঘটনা যারা ঘটিয়েছে তারা তো বসে থাকবে না। তো তারা যদি তারেক রহমান সাহেব বিরোধী হন,